আচ্ছা, আপনার মনে কি কখনো এই প্রশ্নটা উকি দিয়েছে যে আপনার নামের পেছনে ওই যে লেজুরটা থাকে, মানে যাকে আমরা পদবী বলি, সেটা আসলে এলো কোথা থেকে? আমরা বাঙালিরা তো নামের চেয়ে অনেক সময় পদবী নিয়েই বেশি মাতামাতি করি। চাকরি বাকরি থেকে শুরু করে বিয়ে শাদী, এমনকি পাড়ার আড্ডাতেও নাম জিজ্ঞেস করার পর পদবীটা না জানলে যেন পেটের ভাতই হজম হয় না। কিন্তু এই যে বসু, মিত্র, ঘোষ, চ্যাটার্জি বা মজুমদার, এই নামগুলো আপনি কতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন? আপনার দাদু, তার দাদু আর তারও কয়েক পুরুষ আগে কি ঠিক একই পদবী ছিল? আচ্ছা, আদিকাল থেকে কি আমরা এভাবেই পদবী ব্যবহার করছি? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমি শুভম বলছি। আজ আমরা আলোচনা করব বাঙালি নামের পেছনের পদবীর ইতিহাস নিয়ে। তবে আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের বলে রাখি, এটি আমাদের চ্যানেলের প্রথম এপিসোড। আমরা আমাদের এই চ্যানেলে প্রতি শুক্রবার রাত ঠিক 8টায় আমরা আপনাদের সামনে নিয়ে আসব বাংলা ও বাঙালির নতুন ও মজার মজার ইতিহাস। তাই যদি মনে হয় আপনাদের এই তথ্যগুলি কাজে লাগবে, তবে ঝটপট একটা লাইক করে দিন। তাহলে চলুন এবারে শুরু করা যাক আমাদের সেই পদবী বৃত্তান্ত। দেখুন, আমরা অনেক সময় ভাবি যে আদিকাল থেকেই বোধহয় এই পদবীর চল ছিল, কিন্তু আপনি যদি একটু রামায়ণ বা মহাভারতের দিকে তাকান, তবে দেখবেন সেখানে কাউকেই পদবী দিয়ে ডাকা হতো না। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন রামচন্দ্র কি কখনো লিখেছেন রামচন্দ্র ড্যাশ, কিংবা ভীম কি কখনো লিখেছেন ভীমসেন? না, আসলে সেগুলো ছিল স্রেফ নাম। দশরথ, লক্ষ্মণ, রাবণ, শকুনি, যুধিষ্ঠির, কারোরই কিন্তু আজকের মতো পদবী ছিল না। ইতিহাসের পাতায় উল্টে দেখুন, রাজা বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য বা সম্রাট সমুদ্রগুপ্ত, এদের নামের শেষে যে মৌর্য বা গুপ্ত দেখছেন, ওগুলো আসলে কোনো বংশের নাম বা নামেরই অংশ ছিল, আজকের মতো সারনেম নয়। এমনকি পাল রাজাদের ক্ষেত্রেও কিন্তু তাই। তারা সবাই নামের শেষে পাল লিখতেন ঠিকই, কিন্তু সেটা ছিল তাদের নামেরই একটা অবিচ্ছেদ্য অংশ। আজকের পালেরা যেমন বংশ পরম্পরায় ব্যবহার করে, তেমনটা কিন্তু নয়। আর সত্যি বলতে কি, মোটামুটি পাল যুগের পর আর সেন যুগের শুরুর দিক থেকে, অর্থাৎ আজ থেকে প্রায় 1000 বছর আগে এই পদবীর ব্যবহার বিবর্তন শুরু হয়েছে। আর তার আগে গোটা ভারতে নামের শেষে এমন আলাদা করে কোনো রকম পদবী ব্যবহারের চলই ছিল না। তাহলে এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এই পদবীগুলো এলো কোথা থেকে? আসলে এর পেছনে কয়েকটা দারুণ মজার কারণ আছে। প্রথমত, বাবা মায়ের বা কোনো বিখ্যাত পূর্বপুরুষের নামের অংশ থেকে পদবীর জন্ম হয়। ধরুন, কোনো এককালে বীরসেন নামে এক রাজা ছিলেন, তার বংশের সবাই নিজেদের নামের শেষে সেন জুড়তে শুরু করলেন। দ্বিতীয়ত, পেশা বা কাজ থেকে পদবী আসাটা কিন্তু খুবই সাধারণ ব্যাপার। আর আগেকার দিনে সমাজ কার কি কাজ সেটা দিয়েই মানুষ তাকে চিনত। যে লোহার কাজ করে সে কর্মকার, যে মিষ্টি বানায় সে মদক, যে মালা গাঁথে সে হলো মালাকার, আর যে ঘটকালি করে সে হচ্ছে ঘটক। আর ঠিক একইভাবে পাঠক, কবিরাজ, সূত্রধর, এগুলো সবই ছিল এক একটা পেশা, যেটা পরবর্তীকালে বংশ পরম্পরায় বয়ে নিয়ে চলায় সেগুলোই স্থায়ী পদবী হয়ে দাঁড়িয়েছে। ঠিক যেমন ইংরেজিতে স্মিথ মানে কর্মকার আর টেইলার মানে দর্জি। এবারে তৃতীয় কারণ হলো, শাসন কাজ চালাতে গিয়ে রাজারা অনেক সময় অনেককে উপাধি দিতেন। যেমন ধরুন, চৌধুরী, সরকার, তালুকদার, হালদার বা খান। আসলে এগুলো ছিল প্রশাসনিক পোস্ট বা পজিশন। কর আদায় করা বা গ্রাম দেখাশোনার দায়িত্ব পালন করতে করতে সেই উপাধিগুলোই কিন্তু একসময় তাদের বংশের পরিচয় হয়ে গেল। আরও এক ধরনের পদবি আছে, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর সেটা হলো গ্রামের নাম বা স্থান থেকে আসা পদবি। বিশেষ করে আমাদের এই চাটুর্যে, বারুজ্যে, মুখুজ্জে বা গাঙ্গুলি, এদের আসল উৎস কিন্তু এক একটা গ্রাম। যেমন বন্ধঘটি গ্রাম থেকে যারা এসেছেন তারা হলেন বন্দ্যোপাধ্যায়, চট্টগ্রাম থেকে যারা এসেছেন তারা হলেন চট্টোপাধ্যায়। ঠিক তেমনই ভাবে মুখুটি থেকে মুখোপাধ্যায়, আর গাঙ্গুর গ্রাম থেকে গঙ্গোপাধ্যায়। একবার ভাবুন তো, এককালে এগুলো ছিল স্রেফ কে কোন গাঁয়ের লোক তার পরিচয়, আর আজ সেটা হয়ে দাঁড়িয়েছে সমাজের কত বড় মাপকাঠি। এছাড়া ধর্মের শিক্ষা বা শাস্ত্রজ্ঞ পণ্ডিতদেরও আলাদা করে উপাধি দেওয়া হতো, যেমন শাস্ত্রী, পণ্ডিত, আচার্য বা উপাধ্যায়। তবে সময়ের সাথে অনেক শব্দের উচ্চারণ বিকৃত হয়েও নতুন নতুন পদবী সৃষ্টি হয়েছে।
আবার অনেক সময় দেখা যায় মানুষ লোকলজ্জার ভয়ে বা একটু কুল সাজার চক্করে পুরনো অনেক লৌকিক পদবি ছেড়ে দিয়ে নতুন নতুন পদবি গ্রহণ করেছে। হিন্দু বা মুসলিম উভয় শাসনকালেই কিন্তু এই পদবিতে নিত্য নতুন যোগ ঘটেছে। এবারে এখানে একটা বড় তর্কের জায়গা হলো, পদবি দেখে কি কখনো মানুষের জাত চেনা যায়? সোজা কথায় বললে না, সবসময় কিন্তু যায় না। সমাজ যেটাকে উঁচু জাত বা নিচু জাত বলে দাগিয়ে দেয়, পদবি দিয়ে তা বিচার করতে গেলে আপনি নির্ঘাত ঠকবেন। কেন জানেন? কারণ ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে একজন অব্রাহ্মণ মানুষ বড় কোনো উপাধি পেয়ে নিজের আসল পদবিটাই হারিয়ে ফেলেছেন। ধরুন মালাধর বসু, তিনি সুলতানি আমলে গুণরাজ খান উপাধি পেয়েছিলেন। আর আজ যদি তার বংশধরা খান লিখতেন, তবে আপনি বুঝতেই পারতেন না তারা আসলে বসু। আবার দাস পদবিটাকে ধরুন, আমরা অনেকেই ভাবি দাস মানে নিচু জাতের মানুষ, কিন্তু জানেন কি দাস শব্দের একাধিক অর্থ আছে। সংস্কৃত দাসা থেকে এলে তার মানে হলো মহাবলী, আবার দাস স্ত্রী থেকে এলে তার মানে হলো ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ। তাই আজ দাস পদবীর মধ্যে আপনি যেমন তথাকথিত নিচু জাতের মানুষ পাবেন, তেমনি প্রচুর শিক্ষিত এবং উচ্চ বর্ণের মানুষেরও দেখা পাবেন। আবার ধরুন চক্রবর্তী, এটা কিন্তু নির্দিষ্ট কোনো জাত নয়, এটা ছিল রাজাদের দেওয়া এক একটা উপাধি। তাই এই পদবি আজ ব্রাহ্মণদের মধ্যেও আছে, আবার অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আছে। এবারে আপনাদের আরেকটা মজার কথা বলি, এই যে রায় বা সেন, এগুলো কিন্তু স্রেফ যোদ্ধা বা সেনাপতি ছিল। নবমী আমলে যারা হাজার হাজার সৈন্য সামলাতো তাদের বলা হতো রায়। আবার সেন মানেই যে সে বৈদ্য বা মদক হবে তারও কিন্তু গ্যারেন্টি নেই। আর তার কারণ হলো সেনাপতি থেকে আসা এই উপাধি যে কেউ পেতে পারতেন। এমনকি অনেক ক্ষেত্রে অনেক দেবদেবীর সেবা করার জন্য দেবাংশীর মতো পদবি দেওয়া হতো, যেটা পরবর্তীকালে তাদের আসল বংশ পরিচয়কে ঢেকে দিয়েছিল। তাই আজ যদি কেউ পদবি দেখে মানুষের বংশাবলী উদ্ধার করতে বসেন, তবে সেটা আংশিক সত্যি হতে পারে, কিন্তু পুরোপুরি নির্ভুল হওয়া একেবারেই অসম্ভব। বিশেষ করে সপ্তাদশ বা অষ্টাদশ শতকের চেয়ে পুরনো কোনো নির্ভরযোগ্য কুলজি বা ফ্যামিলি রেকর্ড আমাদের বাংলায় সেভাবে নেই বললেই চলে। আর মাঝপথে কার যে কখন পদবি বদলে গেছে তার হিসাব রাখাও কিন্তু ভারী কঠিন। তাই শেষমেশ একটা কথা বলি, পদবি থাক বা না থাক, মানুষ হিসেবে আপনার পরিচয়টাই সবচেয়ে বড়। এই পদবিগুলো আসলে এক একটা ইতিহাসের চিহ্ন মাত্র, কোনো কাজের নাম কিংবা কোনো রাজার দেওয়া বাহবা। হাজার হাজার বছর ধরে বিবর্তিত হতে হতে এই নামগুলো আমাদের নামের পাশে এসে জুটেছে। আর এগুলো বয়ে নিয়ে বেড়ানো কিন্তু দোষের কিছুই নয়, কিন্তু একে কেন্দ্র করে জাতপাতের বিভেদ করা বা কাউকে ছোট ভাবাটা একেবারে বোকামি। আমাদের ইতিহাসের এই জার্নিটা বড্ড বৈচিত্র্যময়। কোনো একটা পদবি নিয়ে গর্ব করার আগে বা অন্য কারোর পদবি নিয়ে টিপ্পনি কাটার আগে আপনি একবার ভাবুন, হয়তো সেই নামের পেছনে এমন কোনো গল্প আছে যেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। পদবীর গল্প তো অনেক হলো, এরকম হাজার হাজার পদবীর আড়ালে আরও যে কত না বলা কথা লুকিয়ে আছে সেটা কিন্তু শেষ হওয়ার নয়। তবে এই যে আমরা জানলাম আমাদের পদবীগুলো খুব বেশি পুরনো নয়, স্রেফ 1000 বছরের ইতিহাস মাত্র, এটাই কম কি? পরের বার যখন কেউ আপনাকে পদবি জিজ্ঞেস করবে, তখন আপনি প্রথমে একটু মনে মনে হেসে ফেলো, এই ভেবে যে আপনি আসলে আপনার ইতিহাসের একটা ছোট্ট টুকরো তাকে বলেছেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ বাঙালির এমন অজানা ইতিহাস নিয়ে আমি বারবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।